মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে, একমাত্র মেয়ে আমার। ছেলেটা এখনো কলেজে পড়ে। আজ মেয়ের বাসায় দাওয়াত পড়েছি, ইফতারের দাওয়াত। কাল রাতে মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, তোর কি কি খেতে মন চায়, কি আনবো বলতো। মেয়ে আমাকে লম্বা একটা মেসেজ দিল লিস্টের। কোথাও মেয়ের পছন্দ কিছুই দেখলাম না। মিসেসকে জিজ্ঞাসা করলাম, তোমার মেয়ে কখন থেকে মিষ্টি খায়? আজ এতগুলো পদের মিষ্টির নাম লিখলো। ফল তো কোনোদিনও জোর করে তাকে খাওয়াতে পারলাম না, তবুও 6 পদের নাম লিখেছে দেখলাম। আবার লিখেছে 10 কেজি দুধ আর 8টা দেশি মুরগি নিতে। এগুলো তো তারে আমি খাওয়াইতেই পারতাম না এই বাসায় থাকতে। এক মাসে মেয়ের রুচি এতটাই বদলে গেল। যাক, ভালো অভ্যাস হয়েছে। তবেই সকাল সকাল ঘুম থেকেই উঠে বাজারে গিয়ে দেশি মোরগ নিয়ে আসলাম। আগের রাতে একজনকে বলেছিলাম গোয়াল ঘরের থেকে দুধ নিয়ে আসতে। সকালে দেখি তিনি হাজির দুধ নিয়ে। যাওয়ার পথে ফল মিষ্টি কিনে নিব। আমি দুপুরবেলা নামাজ শেষ করে তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, তখন আমার স্ত্রী মাত্র কোরআন পড়তে বসলো। তার মেয়ের বাড়িতে যে দাওয়াত, সেটা সে পাত্তাই দিচ্ছে না। জোরে এক ধমক দিয়ে বললাম, মেয়েটার বাসায় তাড়াতাড়ি যাব, দুটো গল্প করব, তা না উনি দেরি করে যাবে। সে এখানেও কোনো কথা বলল না, এক পাত্তা পড়ে উঠে গেল রেডি হতে। ছেলেকেও ধমকিয়ে রেডি করালাম। আমার বাসা থেকে ওর বাসায় যেতে 45 মিনিটের মতো লাগে। রাস্তায় জ্যাম থাকলে আরও বেশিও সময় লাগতে পারে। এক সিএনজিতে সবার জায়গা হচ্ছে না। আমি মুরগি, দুধ এসব কিছু নিয়ে আরেকটা সিএনজিতে উঠলাম। ছেলে মাকে একটাতে তুলে দিলাম। রাস্তা থেকে ওর লিস্ট অনুযায়ী সব ফলও কিনে নিলাম। আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে। আমার মেয়েটাকে কতদিন পরে দেখব। কত কথা জমে আছে। ছেলের চেয়েও মেয়েটাকে আমার বেশি আপন লাগে। ওর জন্মানোর সময় বারবার করে আল্লাহর কাছে বলছিলাম, একটা জান্নাত দিও আমার ঘরে। মেয়েটার নাম রেখেছিও জান্নাত। ওদের বাসায় গিয়ে দরজায় নক করতে বেয়াই সাহেব গেটটা খুলে দিল। একে একে সবাই আসলো, আমাদেরকে স্বাগত জানালো। কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব ওদের হাতেই তুলে দিছিলাম, কিন্তু কারোর মুখেই দেখলাম যে কোনো আনন্দ নেই। আমরা বসেছি, পরে মেয়েটা দৌড়ে আসলো। আমাকে দেখে হেসে বলল, তুমি তো অনেক শুকিয়ে গেছো আব্বা। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে হাত বাড়িয়ে দিলাম। তখনই আমার জান্নাত বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচে বসো, রেস্ট নাও, আমি চুলায় রান্না রেখে আসছি, ওইখানে যাই। আমার হাত দুইটা ওভাবে নামিয়ে নিলাম। সে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে গেল। আমাদের সাথে ড্রয়িং রুমে বসে রইল তার শাশুড়ি, শ্বশুর, জামাই আর দেবর। রোজা রেখেছি তাই পানি খাওয়া সম্ভব না। আজ যে গরমটা পড়েছে, একদম মগজ গরম হয়ে যাওয়ার মতো। এই ভাবতে ভাবতে দেখি বেয়াই বললেন, আজ অনেক গরম পড়েছে, আমার রুমে এসে বসেন, এসিটা চালিয়ে দিই। তার রুমের দরজা দিয়ে এসিটা চালিয়ে দিল। এরপর সবাই নানান বিষয়ের কথা শুরু করলো। আমার মনটা এসিতেও ঠান্ডা হচ্ছিল না। মেয়েটা তখন আমার চুলার সামনে দাঁড়িয়ে এই গরমে রান্না করছে, কিন্তু সবার জন্যই। আসরের নামাজের সময় যখন ওরা অন্য রুমে চলে যায় নামাজ পড়তে, তখন মেয়ে আমার কাছে এসে চুপি চুপি বলল, আব্বা তোমাকে না বলছিলাম 3 রকমের মিষ্টি আনতে, তুমি কেন 1 রকমের আনলা? মুরগিগুলাও ছোট, তরমুজটাও বেশি বড় না। শুনে আমার মনটা তখন ভীষণ খারাপ হয়ে গেল। আমার স্ত্রী কিন্তু খুব স্বাভাবিকভাবেই শুনছে। আমি বললাম, তুই যে মিষ্টি খাস এটা তো আমি আগে জানতাম না। আহা আব্বা, আমার জন্য না, ওদের জন্যই তো বলছিলাম। রুমে তখনই জামাই ঢুকলো আর মেয়ে আমারে বলল, তোমরা বসে গল্প করো, আমি রান্না করতে যাই। ওর ফুরা গা ঘামে ভেসে যাচ্ছে। এই মেয়েকে কত যত্নে রেখেছি, গরমে যেন কষ্ট না করে, তাই ওর রুমে সবার আগে এসি দিয়েছিলাম। তখন সেটা ছেলে ব্যবহার করেছে, আর এখন মেয়েটা গরমে কত কষ্ট করছে। বিয়েতে জামাইকেও একটা এসি দিয়েছিলাম। এবার গিয়ে দেখলাম ওইটা ওর শ্বশুরের রুমে লাগিয়েছে। সবাই এক এক করে ইফতারের আগে দিয়ে সবাই টেবিলে বসলো। জামাই দেখলাম যে মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। মেয়ে তখনও রান্নাঘরে। একটু পর প্রায় 10-12 পদের ইফতারি টেবিলে পরিবেশন করলো। আজান দিল। মেয়েটা তখনই আমার পাশে বসে ইফতার করলো। ইফতার করার অবস্থায় ওর জামাই বলল, চায়ের পানি বসাও নাই? জান্নাত চেয়ার থেকে উঠে বলল, আল্লাহ, একদম ভুলে গেছি, এই বলে আবার রান্নাঘরে দৌড় দিল। আসার পর থেকে মেয়েটার সাথে একটুও ভালো করে কথা বলার সুযোগও পাইনি। সবার ইফতার শেষে যে যার মতো টেবিলে থালাবাটি রেখে চায়ের কাপ নিয়ে উঠে গেল আবারও এসি রুমে। আমাদেরও ডাকলো। আমি তখন বললাম, আমার অত গরম লাগছে না, আমি সামনের রুমেই বসেছি। মন চাইলো না, আমার স্ত্রী আর ছেলে গেল, কিন্তু আমি গেলাম না, কারণ আমার সামনে জান্নাত সবার এঁঠো থালা দেওয়ার জন্য। আমি বললাম, তোর বাসায় বুয়া নেই?
মেয়ে একটু হেসে বলল, বুয়া আছে, কিন্তু সে তার কাজ করে সকালেই চলে গেছে। ও রান্নাঘরের সব ধোয়া মোছা কাজ করে যাচ্ছে, আওয়াজ পাচ্ছি। এর মধ্যে সবার চায়ের কাপ নিয়েই জামাইয়ে জান্নাতের কাছে এনে বলল, এই কাপগুলো নাও। জান্নাত এগুলো ধোয়া শুরু করলো দেখলাম। সব ধোয়া শেষ করে অন্যায় হাত মুছতে মুছতে আমার কাছে এসে বলল, আব্বা তুমি এখানে কেন? এই রুমে যে গরম, যাও ওই রুমে যাও, গিয়ে বসো, ওদের সাথে গল্প করো। আমি বললাম, তুই আমার পাশে বস, একটু কথা বলি। আবার হেসে বলল, আরে না, রাতের ডিনারে এখনও রান্না হয় নাই, ওটা বসাতে হবে তো। এই বলে উঠে গেল। আমি বসেই রইলাম, কিছুই ভালো লাগছে না, ভীষণ রাগ রাগ লাগছে আমার। রাতের রান্না শেষ করে সবাইকে টেবিলে ডাকলো জান্নাত। সবাই এক এক করে আসলো। আমি বললাম, আমার ক্ষুধা নেই, ইফতার বেশি খেয়েছি। জান্নাত জোর করে বলল, একটু হলেও খাওয়া লাগবে আব্বা। বেআইনও জোর করতে লাগলো। খেতে বসলাম, কিন্তু খাওয়ার যেন ভিতরে যাচ্ছে না। সবাই খেতে বসেছে, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আমার মেয়ে, কিন্তু সে বসলো না, বলল সে সবার শেষেই খাবে। খেয়াল করলাম তার হাতের তেলে ছিটা আসা অনেকগুলো দাগ। আমি জানি সবার খাওয়ার শেষে সে আবার রান্নাঘরে গিয়ে থালাবাটি ধুবে, হয়তো শেষ করে আরো কয়েক ঘন্টা পর খাবে। সেটাই কিন্তু হলো। আমাদের খাওয়া শেষে সে রান্নাঘরে গিয়ে প্রথমে সবকিছু ধোয়াধাই শেষ করলো। আমার তখন রাগে গা জ্বলে যাচ্ছে। আমার স্ত্রীকে বললাম, বাসায় চলো, রাত হইছে। সেও সম্মতি জানালো। জান্নাত রান্নাঘর থেকে দৌড়ে আসলো আর বলল, আর একটু থাকো তোমরা। বাকিরাও বলল। আমি ক্ষোভ করে বলতে চাচ্ছিলাম, যতক্ষণ থাকবো তোমাকে শুধু কাজ করতেই দেখবো, আমার ভালো লাগবে না, কিন্তু কিছু না বলে রাত বেশি হয়ে যাচ্ছে সেটা দোহাই দিয়ে বেরিয়ে গেলাম। পুরা রাস্তায় কেউ কোনো কথা বললাম না, সবাই এক সিএনজিতেই আসলাম। বাসায় ফিরে এসে আর রাগ ধরে রাখতে পারলাম না। জান্নাতের মাকে বললাম, আমি মেয়েকে কাল যেয়ে নিয়ে আসবো। মেয়ের অবস্থা দেখছো, ওই বাসায় কেউ মেয়েটাকে একটু হেল্পও করে না, সবাই সুন্দর করে আরাম করে। জামাইটাও একটা গাধা, বসে বসে মোবাইল টিপে। ননসেন্স ফ্যামিলি। এখানে আর মেয়েকে রাখবো না, অনেক হয়েছে। তার উপর ওনাদের বাজার পছন্দ হয় নাই বলে মেয়েকে না জানি কি আরো বলছে। আমরা আসার পর কি যে শুনবে আল্লাহই জানে। নানা কথা শুনতে হবে, ইডিয়েট একটা। মিসেস খুব স্বাভাবিকভাবে বলল, মাথা ঠান্ডা করো। এই বলে সে কাপড় বদলাতে লাগলো। আমি বললাম, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাকে দেখে, কিভাবে পারছো এগুলো স্বাভাবিকভাবে নিতে? মেয়ের জন্য কি তোমার একটুও মায়া লাগে না? শাড়ির ফিন খুলতে খুলতে সে খাটে বসলো, আমার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে যা করছে সেটা আমিও বিয়ের পর থেকে করে আসছি। তোমার কোনোদিনও মনে হয়নি আমি কারোর মেয়ে? তোমার কোনোদিনও মনে হয়নি আমারও কষ্ট হয়? তোমার কাছে যেমন সব কিছু স্বাভাবিক লেগেছে, আমার কাছেও এসব এখন স্বাভাবিকই লাগে। আমি আমার বাবার বাড়িতে যেতে নিলে তুমি তোমার মায়ের অসুস্থতাকে দেখাবে তাকে বলে থামিয়ে দিতে। আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে তাদের হাতের দিকে তাকিয়ে থাকতে, সবাই কি এনেছে এই দেখার জন্য। আমিও কিন্তু একটু কথা বলার সুযোগ পেতাম না। নিজের পছন্দসই খাবার খাইনি কতদিন, এরপর তো ভুলেই গেলাম কি যে আমার পছন্দ। আস্তে আস্তে ধরে নিলাম এটাই স্বাভাবিক জীবন, আমার জন্য এগুলো নতুন না। তাই আমার কাছে সব কিছুই স্বাভাবিক লেগেছে, যেভাবে আমার মায়ের লেগেছিল আমার জন্য। শুধু জান্নাতের বাবা হলে হয় না, জান্নাতের স্বামীও হতে হয়। স্ত্রীকে জান্নাতের মতো পরিবেশ করে দিতে হয়। তাই বলে সেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রাতে তো খেয়ে এসেছি, গোসল সেরে আসি, সেহারি রান্না করা লাগবে। এই বলে সে উঠে বাথরুমের দিকে গেল। আমার মুখে মনে হচ্ছে একটা তালা লাগিয়ে দিয়ে গেল। মুখ দিয়ে কোনো কথাই আর বের হচ্ছে না। এত বছর যেন চাপা আগুন বের করলো আজ। সে একটা কথাও মিথ্যে বলে নাই। স্ত্রীর জন্য যদি সে সময় আমার খারাপ লাগতো, আজ হয়তো মেয়ের কপালটাতেও বিবেকবান এক স্বামী জুটতো। কিছুই কিন্তু ভালো লাগছিল না তখন। উঠে গিয়ে এসি রুম থেকে ছেলেকে ডেকে বললাম, বের হ, তোমার আম্মা এখন রেস্ট করবে, আসো আমরা সেহেরি রান্নাটা সেরে ফেলি। ছেলে বেশ হাসি মুখে আমার সঙ্গে সঙ্গ দিতে চলে আসলো। বুঝতে পারলাম সে আমার মতো বিবেকহীন হয়নি। তার মা গোসল থেকে বেরিয়ে দেখলো ছেলে সবজি কাটছে আর আমি চাল ধুয়ে ভাত বসাচ্ছি। আমি ছেলেকে বলছি, শুন বাবা, তোর বউ যেন তোর মা আর বোনের মতো কষ্ট না পায়। সে দরজায় দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার চোখের দিকে তাকানোর সাহস হলো না আর আমার। তবে মনে হলো তার চোখে দিয়ে যেন পানি পড়ছে। এতক্ষণ আমি আপনাদেরকে যতটুকু বললাম অতটুকু একদম বাস্তব চিত্র। সব মেয়ের জীবনটাই এমন। আসলে পুরুষরা ভাবে ওনারা বাহির থেকে কাজ করে আসলে অনেক কিছু হয়ে যায়, মহিলারা বাসায় বসে বসে থাকে। সব হাজব্যান্ড যদি তাদের ওয়াইফদেরকে একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে মেয়েদের জীবনটা এমন হতো না। মেয়েদের জীবনটা আসলে অনেক কষ্টের, তাই না?